দেখো, জার্নাল এন্ট্রিজ করার ক্ষেত্রে আমাদের তিনটে অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যত ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে সেগুলো এই তিনটে অ্যাকাউন্টের মধ্যেই পড়ে থাকে: নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? লস এবং এক্সপেন্সেস যেগুলো হয় সেগুলো নমিনাল অ্যাকাউন্ট, বা প্রতিষ্ঠানের যে গেইনস বা ইনকামস গুলো হয় সেগুলো নমিনাল অ্যাকাউন্ট। প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিটেলসে ব্যাখ্যা করা আছে, ডিটেলসে এক্সপ্লেনেশন আছে, চাইলে সেটাকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সেও সেটার লিংক কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো, রিয়েল অ্যাকাউন্ট বলতে বোঝায় ট্যাঞ্জিবল অ্যাসেটস আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ওকে, মানে যে সমস্ত ফিক্সড অ্যাসেটস গুলো হয় এবং যে সমস্ত ইনট্যাঞ্জিবল অ্যাসেটস লাইক ট্রেডমার্ক, গুডউইল, কপিরাইটস, তো এগুলো হলো রিয়েল অ্যাকাউন্ট। এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি? পার্সোনাল অ্যাকাউন্ট মানে আমরা যাদের থেকে ধারে ধারে যাদের থেকে মাল কিনি তারা হলো ক্রেডিটর, এবং আমরা যাদেরকে ধারে মাল বিক্রয় করি তারা হলো ডেটর। ঠিক আছে, তো এগুলো কিছু তো ব্যক্তির নামকে রিপ্রেজেন্ট করে, তাই তো? আচ্ছা, তো তার জন্য হলো এরা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। এছাড়া তোমরা কিছু আর্টিফিশিয়াল কিছু নাম হয় না, যেমন কোন একটা প্রতিষ্ঠানের নাম, যেমন শুভম প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাই তো, টাটা মোটরস, এরা কারা? এরাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এরা একটা আর্টিফিশিয়াল কোম্পানির নাম। ঠিক আছে, এবার দেখো, এর আগের ভিডিওতে ডিটেলসে বলেছিলাম ডেবিট কোনগুলো হয়, ক্রেডিট কোনগুলো হয়। তো এখন একটা সিনারিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি। দেখো, যে সমস্ত লসেস বা যে সমস্ত এক্সপেন্সেস গুলো হবে সেগুলো ডেবিট হবে। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে লসেস এন্ড এক্সপেন্সেস গুলো ডেবিট হবে, এন্ড গেইনস এন্ড ইনকাম গুলো ক্রেডিট হবে। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে রিয়েল অ্যাকাউন্ট গুলোর মধ্যে যে সমস্ত অ্যাসেটস গুলো আছে না, তো এই অ্যাসেটস গুলো যদি প্রতিষ্ঠানে আসে, বাট যদি কাম করে, মানে হোয়াট কামস ইন, তো সেটা ডেবিট হবে। যদি প্রতিষ্ঠান থেকে ফিক্সড অ্যাসেট বা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে এই সমস্ত অ্যাসেট গুলো করছে, তো সেগুলো যদি প্রতিষ্ঠান থেকে চলে যায়, হোয়াট গোজ আউট, দেখো এখানে লেখা আছে হোয়াট গোজ আউট, ইট উইল বি দ্য ক্রেডিট, ওকে। এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে, তো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা গেইনার হবে তারা হবে ডেবিট, এবং যে সমস্ত ব্যক্তিরা স্যাক্রিফাইস করবে তারা হলো ক্রেডিট। চলো জার্নাল এন্ট্রিজ আছে। দেখো, এক নাম্বারটা কি বলেছে? প্রোভাইড ইন্টারেস্ট অন ক্যাপিটাল 50,000 at 6% for 3 months। ওনার তার বিজনেসে ক্যাপিটাল প্রদান করেছিল এট দ্য স্টার্টিং অফ দ্য বিগিনিং পয়েন্ট অফ দ্য বিজনেস। এখন সেই ক্যাপিটালকে সে এতদিন পর্যন্ত তার বিজনেসে রাখলো। এখন ধরো, মনে করো তুমি কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে তোমার গিয়ে তুমি ডিপোজিট করলে, তোমাকে তো একটা ইন্টারেস্ট প্রদান করবে। বিজনেস বিজনেস তো সেরকম ভাবেই, সে যেমন ব্যাংকে ইনভেস্টমেন্ট করছে বন্ড হিসাবে, সেরকম ভাবে তার বিজনেসেও সে ইনভেস্টমেন্ট করছে ক্যাপিটাল, যেটাকে আমরা বলছি। এখন আমরা বলতেই পারি সেই ক্যাপিটালের উপর কখনো কখনো সময় তাদেরকে ইন্টারেস্ট প্রদান করতে হতে পারে। এখন এই যে সে যে ক্যাপিটালটা প্রদান করেছিল 50,000 টাকা, সেই 50,000 টাকার 6% করলে যতটা অ্যামাউন্ট হয়, সেই অ্যামাউন্টটার 3 মাসের জন্য যে অ্যামাউন্টটা, সেটাকে ইন্টারেস্ট হিসাবে ক্যাপিটালের সঙ্গে যোগ করে দিতে বলছে বা ওনারকে দিতে বলছে। তাহলে তুমি আমাকে বলো, এই যে ক্যাপিটালের উপর ইন্টারেস্টটা, ঠিক আছে, এটা তো বিজনেসের একটা এক্সপেন্সেস হিসেবে দেখাতে হবে প্রথমত, একটা কথা। তো প্রথম কাজ হলো আমাদের দুটো অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো, প্রোভাইড ইন্টারেস্ট অন ক্যাপিটাল at 6% for 3 months। তো বেসিক্যালি ইন্টারেস্ট হলো একটা, এখানে আমাদের অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে কিন্তু রিসিভড বা পেইড এর কথা এরকম কিছু লেখা নেই। রিসিভড বা পেইড সাধারণত কিন্তু ক্যাশ ট্রানজাকশন কে রিপ্রেজেন্ট করে, এখানে ক্যাশ ট্রানজাকশন। তাহলে 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 এখানে দুটো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এক নম্বরটা একটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আর একটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, আরেকটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখনই আমি বললাম ক্যাপিটালের জন্য যে ইন্টারেস্টটা প্রদান করতে হয়, সেটা হলো প্রতিষ্ঠানের একটা এক্সপেন্সেস। সে ওনারকে সেটা সেই বিজনেসটা ওনারকে এই ইন্টারেস্টটা প্রদান করে থাকে, তার জন্য বিজনেসের এটা একটা এক্সপেন্সেস। দেখো, যেটা এক্সপেন্সেস হয়, এক্সপেন্স ইনকাম যেগুলো আছে সেগুলো নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। এক্সপেন্সেস যেগুলো হয় সেগুলো ডেবিট হয়। তাহলে আমরা বসিয়ে দিই ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, অ্যামাউন্টটা আমি লিখছি। আর ক্যাপিটাল অ্যাকাউন্টটা কি হবে?
ক্যাপিটাল অ্যাকাউন্টের অলওয়েজ ক্যাপিটালের অ্যাকাউন্টের যে নেচার সেটা সে ক্রেডিটই হয়, তার জন্য ক্রেডিট আমরা বুঝিয়ে দিই ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ইন্টারেস্টটা ক্যালকুলেট কিরকম ভাবে করবো দেখো, 50,000 টাকা, তার 6%, তার 3 মাস, তার মানে আসছে 750 টাকা। 750 টাকা, ও 50,000 টাকা ক্যাশ দিয়েছিল, মানে ক্যাপিটাল দিয়েছিল, তার জন্য 750 টাকা বছরের শেষে গিয়ে তাকে ইন্টারেস্ট দিতে হবে, সেটা একটা এক্সপেন্সেস। চলে আসো পরেরটায়, 2 নম্বরটা কি বলেছে, ইন্টারেস্ট চার্জ অন ড্রয়িংস 5% when drawings are 10,000। বলেছে ইন্টারেস্ট চার্জ অন ড্রয়িংস 5% when drawings are 10,000। আচ্ছা, ক্যাপিটাল আমি বললাম যে প্রতিষ্ঠানে যেহেতু তার ওনার ক্যাপিটাল প্রদান করছে, তার জন্য প্রতিষ্ঠানের একটা দায়বদ্ধতা তার যে ওনার তাকে ইন্টারেস্ট একটা প্রদান করা, সেটা তার এক্সপেন্সেস। আবার আমি যদি ঘুরিয়ে এরকম ভাবে বলি কোশ্চেন নম্বর 2 এর অ্যাঙ্গেলে, যে যদি ওনার তো বিজনেসের থেকে ড্রয়িংসও করছে, তাহলে আমি যখন ক্যাপিটালের ক্ষেত্রে বলতে পেরেছিলাম যে ইন্টারেস্ট বিজনেসকে দিতে হবে, তাহলে আমি যখন ও ড্রয়িংস করছে তাহলে আমি এরকম বলতেই পারি, ঘুরিয়ে কথাটা বলতে পারি যে ওনার যদি ড্রয়িংস করে, ঠিক আছে, বিজনেসের থেকে যদি টাকা তুলে নেয়, তবে সেখানে তাকে কিছু পরিমাণে ইন্টারেস্ট বিজনেসকে প্রদান করতে হবে, এই ইন্টারেস্টটা বিজনেসে রিসিভ হবে। তাহলে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে এটা যেহেতু বিজনেসে ওনারের থ্রু রিসিভ হবে, তার জন্য এটা হলো একটা ইনকাম। এখানে কোনো ক্যাশ ট্রানজাকশন নেই, তাহলে আরেকটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম, ড্রয়িং অ্যাকাউন্ট। ড্রয়িং অ্যাকাউন্টের নেচার আমরা জানি এটা সবসময় ডেবিট হয়, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। 500, 10,000 টাকা ড্রয়িং, তার উপর 5% ইন্টারেস্ট, তাহলে 500 টাকা। আর ইন্টারেস্ট কোথায় গেল, ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটা ইনকাম। দেখো যদি ইনকাম হয় সেটা অবভিয়াসলি ক্রেডিট হবে অলওয়েজ, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট ক্রেডিট হলো 500 টাকা। বোঝা গেল? দেখো 3 নম্বরটা কি বলেছে দেখো, received cash 700 for a bad debt written off last year। received cash 700 for a bad debt written off last year। এর আগে আমি বলেছি ব্যাড ডেট মানে হলো আমি ডেটারের থেকে টাকা পাই, ধরো 1,05,000 টাকা, এই ডেটারটা হলো আমার সুমিত। এবার 1,05,000 টাকার মধ্যে, এটা আমি এই বছরের কথা বলছি না, আমি অন্য বছরের কথা বলছি, প্রিভিয়াস কোনো বছরের কথা বলছি। এই বছরের থেকে সে লাস্টে কি করলো, 1,00,000 টাকা পেমেন্ট করে দিল, আর 5,000 টাকা সম্পর্কেও কিছু বললো না। ওনার কি করলো, সরি বিজনেস কি করলো, বিজনেস মনে করলো এই 5,000 টাকা, ওর হাব ভাব দেখে, ওর বিহেভিয়ার দেখে মনে করলো এই 5,000 টাকা না আর পাওয়াই যাবে না, তখন সে সেটাকে বললো সেটা ব্যাড ডেট। ব্যাড ডেট, ব্যাড 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 মানে সেটা পাওয়া যাবে না, ব্যাড ডেট, যেটাকে আমরা এক্সপেন্সেস বলে থাকি। প্রতিষ্ঠানের একটা এক্সপেন্সেস হিসেবে দেখাতে হয়, এই টাকাটা পাওয়ার কথা ছিল, পেলে তো ইনকাম হতো, এবার আমি পেলাম না, তাহলে তোমার একটা এক্সপেন্সেস হিসাবে দেখাতে হবে। ভালো কথা। এখন আমি কি করছি, এইটা ধরো লাস্ট ইয়ারে ছিল, এখন নাও কি হচ্ছে বা কারেন্ট ইয়ারে কি হচ্ছে, কারেন্ট ইয়ারে আমি দেখছি যে এই যে সুমিত নামে যে ব্যক্তি, সেই সুমিত নামে ব্যক্তি আমার যে বিজনেস, সেই বিজনেসে 5,000 টাকা পেমেন্ট করে দিল। 5,000 টাকা ডিউ ছিল, সেই 5,000 টাকা সে পেমেন্ট করে দিল। তার মানে আমি এর আগের বছরে তাকে ব্যাড ডেট হিসেবে দেখিয়েছি, এই বছরে এসে সে আমাকে 5,000 টাকা পেমেন্ট করে দেখাচ্ছে, মানে 5,000 টাকা পেমেন্ট করে দিয়ে দিচ্ছে, তাহলে আমার অ্যাজাম্পশন ভুল ছিল, এখন আমার অ্যাজাম্পশনটাকে মেটাতে হবে। এই যে 5,000 টাকা যেটা আমি মনে করেছিলাম আগে ব্যাড ডেট, সেটা এই বছর এসে রিসিভ হয়ে গেল, সেটাকে আমরা বলি রিকভারি। আমি যেটা ভেবেছিলাম ব্যাড ডেট, সেটা তো রিকভারি, তাহলে এটাই হলো ব্যাড ডেট রিকভারি। তো এরকম যখন লেখা থাকবে রিসিভ দ্য ক্যাশ 700 ফর এ ব্যাড ডেট রিটেন অফ লাস্ট ইয়ার, লাস্ট ইয়ারে যে ব্যাড ডেট ছিল ওইটাই এই বছর রিসিভ হয়ে গেল, তাহলে এটা মানে বোঝায় হলো ব্যাড ডেট রিকভারি। তাহলে দুটো অ্যাকাউন্ট চিহ্নিতকরণ করতে হবে অ্যাট ফার্স্ট। তো একটা তো পেলাম ব্যাড ডেট রিকভারি,
আর একটা লেখা ভালো করে দেখো, কি বলেছে, রিসিভড বলেছে, রিসিভড। রিসিভড বললে ক্যাশ সব সময়, তাহলে ক্যাশ যদি রিসিভ হয়ে থাকে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ তো পেয়েছি, ক্যাশ ডেবিট হবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 700 টু ব্যাড ডেট রিকভারি। ব্যাড ডেট রিকভারি কি বলতো, এক্সপেন্সেস না ইনকাম? ব্যাড ডেট রিকভারির মাধ্যমে টাকাটা আমার কাছে চলে আসলো, তার মানে এটা আমার ইনকাম। ভালো করে দেখো, যেটা ইনকাম হবে সেটা কিন্তু ক্রেডিট হবে। নমিনাল অ্যাকাউন্ট, এটা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে যেটা ইনকাম হবে সেগুলো কিন্তু ক্রেডিট হবে। দেখো তার জন্য ব্যাড ডেট রিকভারি কিন্তু ক্রেডিট হলো। সবকিছু এই যে ফর্মুলা দেখছো, এই ফর্মুলার মধ্যে এই গোল্ডেন রুল বা এই ডবল এন্ট্রি বুককিপিং সিস্টেমের যে ফর্মুলা, এইটার মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত আছে। চলো দেখি 4 নম্বর কি বলেছে। গুড ওর্থ 1000 গিভেন অ্যাজ চ্যারিটি। গুড ওর্থ 1000 গিভেন অ্যাজ চ্যারিটি, এটার মানে কি বোঝায় জানো? এটার মানে বোঝায়, এটা আমার স্টক, এটা আমার স্টক, এখান থেকে তো আমি সেল করতে পারি, সেল তো আমি সেল করার জন্য তো আমি কিনেছি, আমি পারচেস করছি, পারচেস করে ঢুকাচ্ছি, এখান থেকে আবার সেল করে দিচ্ছি। মাঝখান থেকে গন্ডগোল বলছে যে গুড ওর 1000 টাকা গিভেন অ্যাজ চ্যারিটি। আমি কোনো চ্যারিটিতে আমার গুডস মানে কিছু এই যে 5000 টাকার গুডস দিয়ে দিলাম, তাহলে এখান থেকে অ্যামাউন্টিং 1000 টাকার গুডস চ্যারিটিতে গেল, চ্যারিটিতে গেল। তুমি আমাকে বলো এটা কি কোনো ক্যাশ ট্রানজাকশন হলো? কোনো ক্যাশ ট্রানজাকশন হলো না। এখন আমাকে দেখতে হবে যে দুটো অ্যাকাউন্ট যে পাবো, তো আমাকে মাথায় রাখতে হবে আমি আলটিমেটলি এন্ট্রিটা কি দেখাবো আমার বিজনেসের, সেই বুঝে এখানে এন্ট্রি পাবো, সেই বুঝে এখানে অ্যাকাউন্ট পাবো। তো সবার প্রথমত তোমাকে দেখাতে হবে তোমার স্টক থেকে, তোমার স্টক থেকে এই 1000 টাকাটা চলে গেল। তো সবার প্রথমে যেই বুদ্ধি লাগাতে হবে, আমাকে দেখাতে হবে যে আমার যে স্টক, সেই স্টকের থেকে এই 1000 টাকা লেস করতে হবে বা স্টকটাকে আনতে হবে। ঠিক আছে, তো স্টকটাকে তো আমরা স্টক বললি না, আমরা পারচেজ বলবো, তার জন্য একটা পারচেজ অ্যাকাউন্ট আসবে। আর পারচেজটাকে তোমাকে লেস করে দেখাতে হবে যে কতটা তুমি চ্যারিটিতে দিলে। তাহলে প্রথম একটা অ্যাকাউন্ট, সেটা হলো পারচেজ অ্যাকাউন্ট আমরা পাবো। চ্যারিটিতে দেওয়া হয়েছে গুডস 1000 টাকার। আচ্ছা, আর একটা কি অ্যাকাউন্ট পাবো? আরেকটা আমাকে অ্যাকাউন্ট দেখাতে হবে যে চ্যারিটি খাতে আমার এতটা আমি গুডস দিয়েছি, তার জন্য গুডস আমি দিয়েছি, তো তার জন্য চ্যারিটি আসবে এখানে, ক্যাশ তো আসবে না, আর এখানে ক্যাশ ট্রানজাকশনই হয়নি, পেইড বলেনি, রিসিভ বলেনি, তাহলে চ্যারিটি। তাহলে পারচেসের থেকে যেহেতু আমরা লেস করব, লেস করা মানে ক্রেডিট বোঝায়, যোগ করা মানে ডেবিট বোঝায়। পারচেসের থেকে লেস করে দেখাতে হবে, এই যে পারচেসের থেকে এই 1000 টাকাটা লেস করে পারচেস দেখাতে হবে না, তো যেহেতু পারচেসের থেকে লেস করবো তার জন্য পারচেস আমরা ক্রেডিট করছি এখানে, টু পারচেস 1000, তাহলে চ্যারিটি ডেবিট হবে। পারচেস যদি ক্রেডিট হয় তাহলে পড়ে রাখলো চ্যারিটি, চ্যারিটি ডেবিট করে দিলাম 1000 টাকা। পাঁচেরটা কি বলেছে দেখো, গুড ওর্থ 2000 were used by the proprietor for his personal use. Good ওর্থ 2000 টাকা were used by the proprietor for his personal use. এটা ফালতু মুছলাম, এটা আমার কাছে স্টক আছে বা গুডস আছে, এটাকে তো আমি সেল করতে পারি। এর আগের এন্ট্রিতে কি দেখলাম, এর আগে চ্যারিটি দিতে পারি, বা এখান থেকে পার্সেন্ট কি করছে, ধরো তোমাদের জামা কাপড়ের বিজনেস আছে, তোমার জামা কাপড়ের বিজনেসের ক্ষেত্রে তুমি কি করো, তুমি অন্য জায়গা থেকে কোনো জামা কাপড় কেনো না, জামা কাপড় যা লাগে বিজনেসের থেকেই তুমি কিনে, মানে বিজনেসের থেকেই তুমি সেই তোমার পছন্দ মতো জামা কাপড় তুমি নিয়ে নাও। তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ড্রয়িংস বলবো। যখন বিজনেসের থেকে ওনার তার পার্সোনাল ইউজের জন্য জিনিসপত্রগুলো নিয়ে নেয়, তখন সেটাকে আমরা ড্রয়িংস বলবো। তাহলে ড্রয়িংস হতে পারে, ড্রয়িংস হতে পারে। আচ্ছা, আচ্ছা, তার মানে আমরা সবসময় পারচেস করে তো আমরা এটাকে পূরণ করি, পারচেস করে তো স্টকটা করি। এবার এখান থেকে সেল যা হচ্ছে, এখান থেকে চ্যারিটি হচ্ছে, এখান থেকে ড্রয়িংস হচ্ছে। তো 4 নম্বরটা বলেছে গুডস ওর্থ 1000, সরি 5 নম্বরটা কি বলেছে দেখো, 5 নম্বরটাই বলেছে গুডস ওর্থ 2000 were used by the proprietor for his personal use। তার মানে এটা ড্রয়িং কে রিপ্রেজেন্ট করছে, কারণ আমরা জানি ড্রয়িং যেটা বলেছে না, ড্রয়িং তো দুটো হতে পারে। দেখো কনসেপ্ট ক্লিয়ার করো, ড্রয়িং তো দুটো হতে পারে, তার ক্যাশ বাস্কেট থেকে সে টাকা তুলে নিতে পারে, তখন আমরা বলবো ক্যাশ ড্রয়িং।
সে কি করতে পারে, তার যে গুডস আছে তার থেকে কিছু গুডস তুলে নিতে পারে, তখন সেটাকে আমরা বলবো গুডস ড্রয়িং, না গুডস হিসাবে সে ড্রয়িংস করতে পারে। তো এরকম কোনো ব্যাপার নেই ড্রয়িংস মানে শুধু টাকা তোলা মানে ড্রয়িংস বোঝায় না। সে সে তার পার্সোনাল ইউজের জন্য স্টক নিচ্ছে, এটাকেও একটা ড্রয়িংস হিসাবেই বলা হবে, গুডস এর মাধ্যমে যেটা হচ্ছে। তো সেই কারণে ড্রয়িংস একটা অ্যাকাউন্ট এখানে আসবে, ড্রয়িংস অ্যাকাউন্ট। কিন্তু এখানে কি বলেছে, ক্যাশ রিসিভ বা ক্যাশ ক্রেডিট বলেনি, কোন নো ক্যাশ ট্রানজাকশন। আরেকটা যে অ্যাকাউন্ট হবে সেটা হলো পারচেজ অ্যাকাউন্ট। এর আগেরটার মতো চ্যারিটিতে যখন চলে গেল তখন সেটা পারচেজ থেকে লেস করে দেখাতে হয়েছে কিনা। আচ্ছা, আবার যখন ড্রয়িংস করছে গুডস তখন পারচেজের থেকে লেস করে তো দেখাতে হবে, তখন তো আবার পারচেজের থেকে লেস করে দেখাতে হবে, তাহলে পারচেজটা তো আসবে, তাহলে পারচেজ অ্যাকাউন্ট চলে এসছে, ভালো কথা। আমরা জানি ড্রয়িংস এর ভ্যালু সবসময় ডেবিট হয়, তাহলে ড্রয়িংস কে ডেবিট করে দিই, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট 2000। টু পারচেজ কেন ক্রেডিট হচ্ছে বলো? পারচেজ ক্রেডিট এই কারণেই হচ্ছে কারণ পারচেজের থেকে লেস করে দেখাতে হবে ড্রয়িংস এর জন্য এত টাকাটা, মানে এত যে স্টকের ভ্যালু সেটা লেস করে দেখাতে হবে, যেহেতু লেস করছি তার জন্য পারচেজ ক্রেডিট হলো। আচ্ছা, ছয়টা দেখো কি বলেছে, রেন্ট ডিউ টু ল্যান্ডলর্ড, রেন্ট ডিউ টু ল্যান্ডলর্ড। এটাকে জানতে গেলে আমাদের জানতে হবে, এর আগের ক্লাসে যখন আমরা বলেছিলাম যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এন্ড অ্যাক্রুড ইনকাম সম্পর্কে বলেছিলাম, বা অ্যাডভান্স এক্সপেন্সেস অ্যাডভান্স ইনকাম সম্পর্কে বলেছিলাম, সেই জিনিসগুলো জানতে হবে, নাহলে এটা জানতে পারবে না। আসলে দেখো এখানে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে এখানে লেখা আছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তো কিছু কিছু এমন কিছু আইটেমস আছে না যেগুলো পার্সনকে রিপ্রেজেন্ট করে থাকে, পার্সনকে রিপ্রেজেন্ট করে থাকে মানে, যেমন ধরো আমি বললাম আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারি, আমরা বললাম অ্যাডভান্স ইন্স্যুরেন্স, অ্যাডভান্স ইন্স্যুরেন্স, ওকে। আবার ধরো বললাম অ্যাক্রিউড সাবস্ক্রিপশন, অ্যাক্রিউড সাবস্ক্রিপশন। আবার ধরো বললাম প্রিপেইড ডোনেশন, প্রিপেইড ডোনেশন। আউটস্ট্যান্ডিং স্যালারি মানে হলো আমার এই স্যালারিটা, আমি বিজনেস, আমাকে স্যালারি দিতে হবে, এই আউটস্ট্যান্ডিং স্যালারি রিপ্রেজেন্ট করে যে আমি এতটা স্যালারি আমি এদেরকে দিইনি, এটা আমার লায়াবিলিটি। তার জন্য আউটস্ট্যান্ডিং স্যালারি রিপ্রেজেন্ট করে কোন কোন ওয়ার্কারদের আমি স্যালারি দিইনি, বিভিন্ন ওয়ার্কারের নেম হতে পারে এখানে। তো আউটস্ট্যান্ডিং স্যালারি যাদেরকে এখনো স্যালারি দিইনি তাদের রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তার জন্য বুঝতেই পারছি এটা তাহলে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এটা নেমকে রিপ্রেজেন্ট করে, তার জন্য এটা হলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাডভান্স ইন্স্যুরেন্স, অ্যাডভান্স ইন্স্যুরেন্স, তারপরে তোমার অ্যাক্রিউড সাবস্ক্রিপশন। এখন ধরো আমি সাবস্ক্রিপশন আমার তিনটে জায়গা থেকে সাবস্ক্রিপশন রিসিভ হয়। এখন মনে করো এই জায়গা থেকে সাবস্ক্রিপশন রিসিভ হওয়ার কথা ছিল মে মাসে, সেটা মে মাসে রিসিভ না হয়ে আমার জানুয়ারিতেই রিসিভ হয়ে গেল, সেটা আমার জানুয়ারিতেই রিসিভ হয়ে গেল। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যখন আমি মে মাসে পৌঁছাবো তখন আমাকে মাথায় রাখতে হবে যে এই যে খাতটা, এই খাতের থেকে যে সাবস্ক্রিপশন রিসিভ হওয়ার কথা সেই সাবস্ক্রিপশনটা জানুয়ারিতেই রিসিভ হয়ে গেছে। যদি আমি এটা না মনে রাখি তখন আমি মে মাসে যখন যাব গিয়ে দেখবো যে এই অ্যাকাউন্ট থেকে কেন আমার রিসিভ হলো না আমার সাবস্ক্রিপশনটা, তার জন্য ও যে আমার অ্যাডভান্স কোথায় গেল, অ্যাডভান্স সাবস্ক্রিপশনটা দিয়েছে, এটা অ্যাডভান্স। তো তখন আমি মনে করবো যে ও যে আমাকে এই অ্যাডভান্স সাবস্ক্রিপশনটা দিল, তখন এটা ডাইরেক্টলি এই খাতটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তাহলে অ্যাডভান্সড এই সাবস্ক্রিপশন তো একটা ইনকাম, সাবস্ক্রিপশনটা তো আমরা পেয়ে থাকি, তাহলে অ্যাডভান্স কোনো ইনকাম সেগুলো কোনো ব্যক্তি বা কোনো ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করে। বা ধরো আমি বললাম ধরো অ্যাক্রিউড কোনো ডোনেশন, অ্যাক্রিউড মানে হলো ডিউ, মানে ডোনেশন। আমি ধরো ডোনেশন 1 2 3 4 এক্স ওয়াই ও পি, এই 4টে জায়গা থেকে আমি ডোনেশন আমার পাওয়ার কথা। এখন এই 4টে ডোনেশন থেকে বছরের শেষে গিয়ে দেখলাম যে এই দুটোর থেকে আমার ডোনেশন রিসিভ হয়ে গেছে, কিন্তু এই দুটো খাতের থেকে আমার ডোনেশন এখনো রিসিভ হয়নি, ডোনেশন ডিউ আছে, ডোনেশন অ্যাক্রিউড আছে। তখন আমার এই যে অ্যাক্রিউড ডোনেশন তখন আমার এই দুটো খাতকে রিপ্রেজেন্ট করবে,
তখন আমাকে মাথায় রাখতে হবে যে এই দুটো খাতের থেকে আমার ডোনেশনটা এখনো রিসিভ হয়নি। তো সেই কারণে দেখো অ্যাক্রিউড বা ডিউ যে ডোনেশনটা একটা ইনকাম, ঠিক আছে, তো সেটা কিন্তু এই দুটো খাতকে রিপ্রেজেন্ট করছে। আর অ্যাক্রুড ডোনেশনটা কি? অ্যাক্রুড ডোনেশন হলো সাধারণত অ্যাক্রুড কোনো ইনকাম, তাহলে কোনো অ্যাক্রুড ইনকাম, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, অ্যাডভান্স এক্সপেন্সেস বা অ্যাডভান্স বা প্রিপেইড এক্সপেন্সেস বা অ্যাডভান্সে কোনো ইনকাম রিসিভ হয়ে গেছে। এই আইটেমস গুলো যেহেতু কোনো পার্সন বা কোনো আর্টিফিশিয়াল কোনো ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করে, তার জন্য এই আইটেমস কে আমরা বলি এগুলো হলো পার্সোনাল অ্যাকাউন্টের নেচার। কারণ এগুলো কোন কোন ব্যক্তির থেকে আমরা আগে পেয়ে গেছি, কোন কোন ব্যক্তির কাছে আমাদের লায়াবিলিটি আছে এখন আমি দিইনি, ঠিক আছে, আবার কোন কোন খাতা থেকে আমাদের ইনকাম রিসিভ হওয়ার কথা কিন্তু এখনো হয়নি। তো এই সমস্ত প্রিফিক্স বা সাধারণত প্রিফিক্স গুলো যুক্ত হয় আউটস্ট্যান্ডিং, তারপরে অ্যাডভান্স, এই যে অ্যাক্রিউড, ঠিক আছে। তো এই সমস্ত প্রিফিক্স যুক্ত হওয়া যে সমস্ত এই যে আইটেম গুলো, স্যালারি, ইন্স্যুরেন্স, সাবস্ক্রিপশন, ডোনেশন, ঠিক আছে, রেন্ট হতে পারে, এই প্রিফিক্স যুক্ত করা যে সমস্ত আইটেমস গুলো, এগুলো সাধারণত পার্সনকে রিপ্রেজেন্ট করে, তার জন্য এদেরকে পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে নেচার হিসেবেই ধরা হবে। তার জন্য তোমাদের মাথায় রাখতে হবে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টে যে গেইনার হবে সে ডেবিট হবে, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টে যে স্যাক্রিফাইসার হবে সে ক্রেডিট হবে। এই যে 6 নম্বরের আমরা এন্ট্রিটা যে করবো, রিপ্রেজেন্টেটিভের একটা উদাহরণ দেওয়া হয়েছে, চলো পড়া যাক। কি বলেছে দেখো 6 নম্বরে বলেছে রেন্ট ডিউ টু ল্যান্ডলর্ড। রেন্ট যদি ডিউ হয় তার মানে রেন্টটা পেমেন্ট করার কথা কিন্তু এখন আমি পেমেন্ট করিনি, তাহলে আমার লায়াবিলিটি, তাহলে এটা হলে আউটস্ট্যান্ডিং রেন্ট একটা অ্যাকাউন্ট পেলাম। আচ্ছা, এটা কি কোনো ক্যাশ ট্রানজাকশন? এটা তো ডিউ, তার মানে রেন্টটা কোনো ক্যাশ ট্রানজাকশন নয়। আর আরেকটা অ্যাকাউন্ট কি আছে বলো? আরেকটা অ্যাকাউন্ট আসবে রেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, এখন তুমি আমাকে বলো আউটস্ট্যান্ডিং স্যালারি, এটা আউটস্ট্যান্ডিং রেন্ট কাকে রিপ্রেজেন্ট করছে? ল্যান্ডলর্ড কে রিপ্রেজেন্ট করছে, তার জন্য তো এটা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ল্যান্ডলর্ড হলো একটা পার্সন। এখন আউটস্ট্যান্ডিং রেন্ট যেটা ল্যান্ডলর্ড কে রিপ্রেজেন্ট করছে, ও গেইন করছে না ও স্যাক্রিফাইস করছে বলো? ওর এত টাকা পাওয়ার কথা, আমি ওকে পেমেন্ট করিনি, আমি বললাম যে দাদা আপনার রেন্ট দেওয়ার কথা, আমাকে 6 মাস সময় দেন, আমি 6 মাসের মধ্যে পেমেন্ট করে দিচ্ছি। তাহলে ওই ভদ্রলোক কি করলো? ওই ভদ্রলোক আমাকে স্যাক্রিফাইস করলো, তাই তো, ওই স্যাক্রিফাইস করলো, তার জন্য যে স্যাক্রিফাইস করছে সে ক্রেডিট হবে। তাহলে সিম্পলি আমরা বসিয়ে দিই টু আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট, তাহলে পড়া হলো রেন্ট অ্যাকাউন্ট, তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। এবার যেহেতু স্যাক্রিফাইস করলো তার জন্য ক্রেডিট হলো। তাহলে চলো 7 নম্বরে আসা যাক। 7 নম্বরে বলেছে স্যালারিজ ডিউ টু ক্লার্ক। আমার ক্লার্ক বা আমার এমপ্লয়, আমার যে ওয়ার্কার, তাদের কাছে আমার স্যালারি ডিউ আছে, আমার একটা লায়াবিলিটি। তাহলে চলে আসলো আউটস্ট্যান্ডিং স্যালারি, এখানে কোনো ক্যাশ ট্রানজাকশন হয়নি। আর একটা হলো স্যালারি অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিং স্যালারি আমার ক্লার্ককে রিপ্রেজেন্ট করছে, তার জন্য তো রিপ্রেজেন্টিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এখন এখানে এই যে আউটস্ট্যান্ডিং রেন্ট, এটার মতো একটা সিচুয়েশন, আমার কিছু কিছু ওয়ার্কার আছে, ওয়ার্কারদেরকে বললাম যে ভাই স্যালারি এখন আমার কাছে টাকা নেই, আমি দিতে পারছি না, কিছুদিন আমাকে ওয়েট কর। তাহলে আউটস্ট্যান্ডিং যে স্যালারি যে ক্লার্ক গুলোকে রিপ্রেজেন্ট করে, ক্লার্ক গুলোকে গেইন করলো নাকি স্যাক্রিফাইস করলো? ওরা আমাকে বললো ঠিক আছে, হ্যাঁ আপনি তাহলে তাই করেন। ওরা তাহলে আমাকে স্যাক্রিফাইসের হাত বাড়িয়ে দিল, ওরা স্যাক্রিফাইস করলো, তাই তো, যে স্যাক্রিফাইস করলে সেটা ক্রেডিট হয়ে যাবে। টু আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট 2000 টাকা, ওটা হলো স্যালারি অ্যাকাউন্ট, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 2000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, এর পেছনে কি কারণ আছে? এর পেছনে কারণ একটাই, দেখো এর পেছনে যে কারণ সেটা নেচার। রেন্ট কি? রেন্টের নেচার ইনকাম না এক্সপেন্সেস? রেন্ট হলো একটা এক্সপেন্সেস, স্যালারি হলো একটা এক্সপেন্সেস। এই দেখো যে সমস্ত এক্সপেন্সেস গুলো হবে সেগুলো ডেবিট হবে, তার জন্য দেখো রেন্ট ডেবিট হয়েছে, স্যালারিও ডেবিট হয়েছে। তাহলে আগেরটা দেখি কি বলেছে। আগেরটা বলেছে রেন্ট পেইড ইন অ্যাডভান্স 200, রেন্ট পেইড ইন অ্যাডভান্স 200। তাহলে এখানে আমরা পাচ্ছি রেন্ট পেইড ইন অ্যাডভান্স, এই রেন্টটা আমি অ্যাডভান্সে পেইড করে দিচ্ছি, তাহলে একটা পাচ্ছি অ্যাডভান্স রেন্ট, এখানে কোনো ক্যাশ ট্রানজাকশন নাই, একটা পাচ্ছি রেন্ট। আচ্ছা না, তাই তো।
আচ্ছা, আমার ধরো ল্যান্ডলর্ডকে আমি অ্যাডভান্সে রেন্ট পেমেন্ট করে দিলাম। এখন তুমি আমাকে বলো, অ্যাডভান্স রেন্ট যেটা আমার ল্যান্ডলর্ডকে রিপ্রেজেন্ট করছে, ল্যান্ডলর্ড গেইনার হলো না ল্যান্ডলর্ড স্যাক্রিফাইসার হলো? ল্যান্ডলর্ডকে রেন্ট যে সময় দেওয়ার কথা তার থেকে আমি আগেই পেমেন্ট করে দিলাম, তাহলে গেইনার হলো তো তিনি তো স্যাক্রিফাইস করলো না। আমি তাকে আগেই পেমেন্ট করে দিলাম, তাহলে সে এখানে গেইনার হলো। যদি গেইনার হয় তাহলে সে ডেবিট হবে। তাহলে অ্যাডভান্স রেন্ট যেটা আমার ল্যান্ডলর্ডকে রিপ্রেজেন্ট করে সেটা ডেবিট হবে, অ্যামাউন্ট কত? 200 টাকা। তাহলে 2 করে হলো রেন্ট অ্যাকাউন্ট 200। চলো নয়টা হয়ে যাক। নয়টা বলেছে ফার্নিচার কস্টিং 500 ওয়াজ ইউজড ইন ফার্নিশিং দ্য অফিস ইফ প্রপাইটর বিজনেস ইজ অফ ফার্নিচার। বাহ, এটা বেশ ভালো এন্ট্রি বলেছে। দেখো বলেছে ধরো বাসু অ্যান্ড কোম্পানি এর যে বিজনেসটা আছে এর স্টক হলো ফার্নিচার, তাহলে এই যে স্টক এটাকে আমরা ফিক্সড অ্যাসেট তাহলে বলতে পারি ফার্নিচারকে? তাহলে এটা আমি ফিক্সড অ্যাসেট বলতে পারবো না, কারণ এই ফার্নিচারটা স্টক, কারণ সে ফার্নিচার বিক্রি করছে, তাই না? তাহলে সেটা তো তার স্টক, সেটাকে আমরা এই এটা ফার্নিচার বলে এটাকে আমরা ফিক্সড অ্যাসেট বলতে পারবো না, এটা আমাদের স্টক। ওকে, এখন কি বলেছে? বলছে ফার্নিচার কস্টিং 500 ওয়াজ ইউজড ইন ফার্নিশিং দ্য অফিস। আচ্ছা, সো ফার্নিচার কস্টিং 500 ওয়াজ ইউজড ফার্নিশিং দ্য অফিস। তো বেসিক্যালি তার একটা স্টক বা ফার্নিচার আছে, ঠিক আছে? সেই ফার্নিচার থেকে সে সেল করতে পারে, আবার অফিসের কাজেও লাগাতে পারে, আবার সে অফিসের কাজেও লাগাতে পারে। ঠিক আছে, ভালো কথা। সে সেলও করতে পারে, সে অফিসের কাজে লাগাতে পারে, তাহলে এখানে সে অফিসের কাজে লাগিয়েছে তো। আচ্ছা, ভালো কথা। তা এই যে স্টকটা তৈরি করেছে কিসের থেকে? সে স্টকটা তৈরি করেছে পারচেসের থেকে, তাহলে তাকে অবশ্যই পারচেসের থেকে লেস করে এখানে দেখাতে হবে যে এই যে গোটা ফার্নিচারটা, মনে করো তার কাছে 10 লাখ টাকার ফার্নিচার আছে, সেই না, তার কাছে মনে করো 10 লাখ টাকার ফার্নিচার আছে, তো 10 লাখ টাকার ফার্নিচারের মধ্যে 500 টাকা সে অফিসের ক্ষেত্রে লাগিয়ে দিয়েছে, তো তাকে পারচেসের থেকে তো লেস করে দেখাতে হবে, এটা তো তার পারচেস। ঠিক আছে, এটা তো তাকে লেস করে দেখাতে হবে না, তো সেই কারণে এটা পারচেস বলে একটা অ্যাকাউন্ট আসবে, আর একটা অ্যাকাউন্ট আসবে ফার্নিচার, যেটা আলটিমেটলি একটা টাইপ অফ ড্রয়িংস কে রিপ্রেজেন্ট করছে। তার জন্য ফার্নিচার অ্যাকাউন্ট পারচেসের থেকে লেস তো করবে না, তার জন্য পারচেসের থেকে যদি লেস করে তাহলে অবভিয়াসলি পারচেসকে আমাদের ক্রেডিট করতে হবে। টু পারচেস 500 আর ফার্নিচার যেটা ওয়ান টাইপস অফ ড্রয়িংস কে রিপ্রেজেন্ট করে, সেটা অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা। দেখা যাক বসেরটা কি বলেছে। sold to Mohan goods worth 12,000 less to 1/2% cash discount and received from him 11,700 net on account by check. ভালো কথা। sold to Mohan goods worth 12,000 less cash discount and received from ওকে। তো এখানে অত কিছু হিসাব করতে হবে না, জাস্ট কনসেপ্টটা বোঝো লাইন বাই লাইন। ওকে, আমার কাছে স্টক বা গুডস আছে, আমি সেটাকে সেল করছি। ওকে, আচ্ছা, এখন এখানে যেটা বলেছে দেখো, এখানে বলেছে রিসিপ্ট মানে তো ক্যাশ ট্রানজাকশন, তাহলে আমরা প্রথমে বলতে পারছি 10 যে এন্ট্রিটা, তার মানে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে রিসিপ্ট ফ্রম হিম এত অ্যামাউন্ট বাই চেক, তার মানে এখানে ক্যাশ আসবে না, এখানে ব্যাংকের মাধ্যমে রিসিভ হয়েছে, তাহলে একটা ব্যাংকের মাধ্যমে রিসিভ হয়েছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে সেলটা করেছে ওটা ক্যাশ সেল করেছে, এবং ক্যাশ সেল করে ওর তো কত টাকা, মোহন গুডস 12,000, তার মানে ও অ্যাকচুয়ালি সেল করেছে কত টাকার বলো তো? 12,000 এর ও সেল করেছে।
12,000 এর ও সেল করেছে, কিন্তু রিসিভ করেছে 11,000, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করেছে কত? 11,700 টাকা। আর বাকিটা কি? বাকিটা হলো বলছে ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। বাকিটা বলছে ক্যাশ ডিসকাউন্ট। তো ক্যাশ ডিসকাউন্ট মানে কি? ক্যাশ ডিসকাউন্ট কত? ক্যাশ ডিসকাউন্ট হলো আমাদের 12,000 গুণ 2.5%। তাহলে 300 টাকা হলো আমাদের ক্যাশ ডিসকাউন্ট। এখন আমি যখন সেল করছি, সেল করার জন্য আমি যদি কাউকে ক্যাশ ডিসকাউন্ট করি, তাহলে সেটাকে আমরা বলি, আমি তাকে ডিসকাউন্ট অ্যালাউ করলাম, তার জন্য সেটা আমরা ডিসকাউন্ট অ্যালাউড বলে থাকি। তাহলে এই যে ক্যাশ ডিসকাউন্ট, এটাকে আমরা ডিসকাউন্ট অ্যালাউডও বলে থাকতে পারি, ডিসকাউন্ট অ্যালাউড, তাই তো? আচ্ছা, তাহলে দেখো গুডস আমরা এখানে সেল করেছি ব্যাংকের মাধ্যমে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট একটা আসছে। গুড যদি আমরা সেল করে থাকি তবে সেল অ্যাকাউন্ট খুলতে হয়, সেল অ্যাকাউন্ট, ঠিক আছে। আরেকটা অ্যাকাউন্ট এখানে আসবে, সেটা ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, যেটা ক্যাশ ডিসকাউন্টকে রিপ্রেজেন্ট করছে, ডিসকাউন্ট অ্যালাউড যেটা ক্যাশ ডিসকাউন্টকে রিপ্রেজেন্ট করছে। এন্ট্রি যখন করব তখন তোমাদের আমি বলছি, মনে করো ডিসকাউন্ট অ্যালাউড নেই, ডিসকাউন্ট অ্যালাউড নেই, তাহলে কি হবে? সেল অ্যাকাউন্ট, দেখো সেল, আমি যদি সেল করি তাহলে সেল করার ফলে আমার রেভিনিউ আসে, তাই তো? তাহলে সেল কি? রেভিনিউ যদি আসে তাহলে সেল হলো একটা ইনকাম, ইনকামকে রিপ্রেজেন্ট করে, ইনকামকে ডিনোট করে। তাহলে যেটা ইনকাম, দেখো সেল হলে সেটা ক্রেডিট হবে, তাহলে আলটিমেটলি যে সেলের ভ্যালু সেটা হলো গোটা ভ্যালুটা হবে, জানো? সেলের গোটা ভ্যালুটা এই যে 12,000। আচ্ছা, আমি সেল করে টাকা পাবো, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট রিসিভ করবো আমরা, ব্যাংক অ্যাকাউন্ট 12,000। কিন্তু এখানে কি বলেছে? এখানে বলেছে ক্যাশ ডিসকাউন্ট 300 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট রিসিভ করেছে 11,700 টাকা। তাহলে যদি আমি এখন ক্যাশ ডিসকাউন্ট যদি আনি, যদি আমি ডিসকাউন্ট অ্যালাউড আনি, তাহলে ব্যাংক তো 12,000 টাকা হবে না, 12,000 টাকা থেকে 300 টাকা লেস দিয়ে 11,700 টাকা রিসিভ হয়েছে। এখন তুমি আমাকে বলো, তাদেরকে যে ক্যাশ ডিসকাউন্ট বা ডিসকাউন্ট অ্যালাউড দিল, এটা কি তাদের ইনকাম না এক্সপেন্সেস? বলো, এটা কি তাদের ইনকাম না এক্সপেন্সেস? এটা হলো, আমি 12,000 টাকার ওকে সেল করেছি, ঠিক আছে। এখন 12,000 টাকার মধ্যে ও যখন পেমেন্ট করলো, আমি বললাম যে ভাই তোকে 300 টাকা দিতে হবে না, ঠিক আছে, বাকি টাকাটা 11,700 টাকা দে। আমি যে এই পাকামোটা মারলাম, এর জন্য আমার কি হলো? আমার যে 300 টাকাটা, ওটা তো 11,700 টাকার মধ্যে ঢুকে সেটা রিসিভ হওয়ার কথা ছিল। তার মানে 300 টাকাটা আমার রিসিভ হওয়ার কথা ছিল, মানে রিসিভ যদি হয়ে যেত তাহলে ওটা আমার ইনকাম হতো। কিন্তু আমি যেহেতু ওকে প্রমিস করে ফেলেছি, তার জন্য 300 টাকাটা আমি কিন্তু আর রিসিভই করতে পারলাম না, তাহলে আমার ইনকাম হলো না। তাহলে এটা আমার ইনকাম যেটা আমার না, তাহলে সেটা আমার এক্সপেন্সেস, আমাকে সেটা এক্সপেন্সেস হিসেবে দেখাতে হবে। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড বা যেটা ডিসকাউন্ট আমি দিলাম ক্যাশ ডিসকাউন্ট, সেটা হলো তার এক্সপেন্সেস, এক্সপেন্সেস। আর যদি এক্সপেন্সেস হয়, দেখো এক্সপেন্সেস যদি হয় তাহলে সেটা অবভিয়াসলি ডেবিট হবে। ধরো আমরা ডেবিটে বসিয়ে দিই ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট 300, তাহলে দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 11,700, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট 300, টু সেল অ্যাকাউন্ট 12,000। এটা আলটিমেটলি মিলে গেছে, এটা যোগ করলে 12,000 হয়, এটা 12,000 সঙ্গে মিলে গেছে। ওকে,